একটি হরর মুভি, যা কোনো সাধারণ হরর মুভির মতো নয়। এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, আর এটা এমন একটা মুভি যেটা দেখার পর সিনেমা হলে অনেকেই মৃত্যুবরণ করেছে। মুভিটাতে দেখা যায় একটা মেয়ে পুরুষের গলায় আওয়াজ করে বলে, আই অ্যাম দ্য ডেভিল, আমি শয়তান। আমরা দেখতে পাই একটা চার্চে যিশু খ্রিস্টের মায়ের মূর্তির যৌনাঙ্গে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে এক শয়তান। আর এদিকে এইভাবে এই মেয়েটাকেও দেখা যায় যে নিজের যৌনাঙ্গে বারবার করে আঘাত করছিল আর বিড়বিড় করে শয়তানের মন্ত্র জপ করছিল। এমন একটা মুভি যে মুভিটাকে পৃথিবীর অভিশপ্ত মুভি বলা হয়, কারণ এই মুভি অনেকের প্রাণ নিয়েছে। পৃথিবীর সবথেকে হরর মুভি এটা। তো চলুন ঘুরে আসা যাক অভিশপ্ত এক হরর মুভির রোমাঞ্চকর ঘটনা থেকে। মুভি শুরু হয় উত্তর ইরাকের এক রহস্যময় শহর হাতরা। প্রাচীন জিনিসের জন্য সেদিন ওই শহরে একটা জায়গায় খননের কাজ চলছিল। সেখানে একজন বয়স্ক মানুষ যার নাম মারিন, তিনি সবার সাথে খননের কাজ করছিলেন। হঠাৎ খনন করার সময় সে পাথরের তৈরি একটা অদ্ভুত ছোট মূর্তি খুঁজে পায়। সেই মূর্তিটা ছিল একটা শয়তানের, যার নাম পাজুজু ডিমান। ইরাকের মানুষ বিশ্বাস করে যে শয়তান নাকি দুর্ভিক্ষ, পঙ্গপাল এবং নানান রকমের রোগ নিয়ে আসে। মেরিন খুব চিন্তায় পড়ে যায় মূর্তিটা দেখে। কিছুক্ষণ পর ফাদার মেরিন এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে পাজুজু পাখাওয়ালা ভয়ঙ্কর একটা স্ট্যাচু দাঁড়িয়েছিল। ঠিক তার কিছুটা দূরেই অদ্ভুত রকমভাবে দুটো কুকুর লড়াই করছিল। এর অর্থ হলো শয়তান নিজেদের মধ্যে লড়াই করছে। ফাদার মেরিন খুব ভালো করে বুঝে যায় যে কিছু অশুভ ঘটতে চলেছে। এরপর জর্জটাউন নামে একটা শহর দেখা যায়। সেখানে দেখা যায় একজন অভিনেত্রী ক্রিস ম্যাকানিলকে। ক্রিস ছিল নামকরা একজন অ্যাক্টর। ক্রিস তখন শুটিংয়ে ব্যস্ত ছিল। সিনেমার পরিচালক হলো তার বন্ধু, তার নাম বার্ক। ক্রিস নিজে একজন মা। তার 12 বছর বয়সের একটা মেয়ে আছে যার নাম রেগান। ক্রিস তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকত, তাই তার মেয়েকে সময় দিতে না পারায় মেয়ের দেখাশোনার জন্য একজন কাজের লোক রাখা ছিল। ক্রিসের টাকা পয়সার কোনো অভাব ছিল না। তারা দুজনে একটা বড় বাড়িতে থাকত। ক্রিস সেদিন শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসে। রেগানের সঙ্গে গল্প করতে করতে সে লক্ষ্য করে একটা উইজা বোর্ড রাখা আছে। উইজা বোর্ড হচ্ছে মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম। ক্রিস প্রচণ্ড অবাক হয়ে রেগানকে জিজ্ঞেস করে, তুমি কি এটা দিয়ে খেলো? রেগান বলে, মা, এটা আমি একা খেলি না, ক্যাপ্টেন হোডিও আমার সঙ্গে খেলে। কে এই ক্যাপ্টেন হোডি? সে বিষয়ে কিছু জানা যায় না। ক্রিস এসব বিষয়কে তেমন একটা পাত্তা দেয় না, কারণ সে তার নিজের জীবন নিয়ে অনেক ব্যস্ত ছিল। এদিকে দেখা যায় অন্য একটা চার্চে একজন ফাদার, যার নাম ফাদার কার্রাস। তিনি একজন মনোবিদ বিশেষজ্ঞও ছিলেন। তিনি তার অসুস্থ মাকে একটি মেন্টাল হসপিটালে ভর্তি করিয়েছেন এবং সেদিন তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। কার্রাসের মা কোনো ডাক্তারকে তাকে ট্রিটমেন্ট করতে দেয় না, যার ফলে সে কিছুদিনের মধ্যেই মারা যায়। এই কারণে ফাদার কার্রাস ভীষণ কষ্ট পায়। ওদিকে যখন গভীর রাত, তখন একটা ফোন আসে। ক্রিসের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশে রেগান শুয়ে আছে। রেগান হঠাৎ করে তার মাকে বলে, মা, আমার ঘরের বিছানাটা বারবার করে নড়ছে, তাই আমার ঘুম আসছে না, তাই আমি তোমার কাছে চলে এসেছি। ক্রিস হঠাৎ করে ওপরের তলা থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা কদিন ধরেই সে প্রায় শুনছে, কিন্তু ওপরতলায় গিয়ে ক্রিস কিছুই খুঁজে পায় না। পরের দিন ক্রিস রেগানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। রেগান প্রথমে শান্তই ছিল,
কিন্তু হঠাৎ তার চোখের সামনে এক ভয়ঙ্কর শয়তানের মুখ ভেসে ওঠে এবং তারপর থেকে রেগান কিছুই বুঝতে পারে না, অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে প্রচণ্ড রেগে যায় এবং ডাক্তারদের সঙ্গেও এমন অদ্ভুত ব্যবহার করতে শুরু করে, সবাই অবাক হয়ে যায়। ক্রিস জিজ্ঞেস করে আমার মেয়ের কি হয়েছে, কেন সে এরকম আচরণ করছে। ডাক্তার জানায় রেগানের নার্ভের কিছু সমস্যা আছে, সেজন্য হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। একদিন একটা ফাদার চার্চে ঢুকে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। সে দেখে প্রভু যিশুর মাকে, যাকে বলা হয় মাদার মেরি, তার মূর্তিটাকে কেউ অত্যন্ত বাজেভাবে নষ্ট করে ফেলেছে এবং মাদার মেরিনের গোপন অঙ্গ বা যৌনাঙ্গগুলোতে আঘাতের চিহ্ন ছিল আর চারিদিকে রক্ত লেগেছিল। ফাদার এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে কোনো শয়তান কতটা ভয়ঙ্কর হলে এরকমটা করতে পারে, যে কোনো পবিত্র জিনিসের মধ্যে এভাবে রক্ত লাগিয়ে আঘাত করে গেছে। ওদিকে দেখা যায় ক্রিস তার বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে ফাদার কার্রাস এবং তার দুই বন্ধু মিলে আনন্দ করছিল। হঠাৎ সেখানে ক্রিসের মেয়ে রেগান আসে এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন অতিথিকে অদ্ভুতভাবে বলে তার বাবা এই ঘরের ওপরের ফ্লোরে আছে এবং এরপরেই সে সবার সামনে ঘরের মধ্যে পি করে দেয়। এসব দেখে সেখানকার সব গেস্টরা অবাক হয়ে যায়। ক্রিস তাড়াহুড়ো করে তাকে স্নান করিয়ে ঘুম পড়িয়ে দেয় এবং সেই ঘর থেকে বেরিয়ে যায়। ক্রিস চলে আসার পর রেগানের বেড নড়তে শুরু করে। ক্রিস ছুটে গিয়ে দেখে যে রেগানের বিছানা ভয়ঙ্করভাবে কাঁপছে। ক্রিস তাকে কোনো রকমভাবে শান্ত করে এবং পরের দিন আবার সেই ডাক্তারদের সঙ্গে দেখা করে। রেগানের ডাক্তাররা তার মাথার ভেতরে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য এক বিশেষ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। রেগানের অনেক কষ্ট হয় টেস্টগুলো করতে। টেস্টের রিপোর্ট সবগুলোই নর্মাল আসে, কোনো অসুবিধা দেখা যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা রেগানের শরীরে বা ব্রেনে কোনো সমস্যা খুঁজে পায় না। ডাক্তাররা ক্রিসকে বলে যে আপনার মেয়ের হয়তো কোনো হ্যালুসিনেশন বা ভ্রম হচ্ছে, কিন্তু ক্রিস তো জানে, সে ঘটনাটা নিজের চোখে দেখেছিল, কিভাবে তার বিছানাটা কাঁপছিল। এর পরের দিন ক্রিস বাড়িতে দেখে যে রেগানকে কোনো একটা অদৃশ্য শক্তি বারবার উঠিয়ে আবার বিছানায় ফেলে দিচ্ছে। রেগান কাঁদতে কাঁদতে সাহায্য চাইছে। ক্রিস তখনই ডাক্তারদেরকে ডেকে আনে এবং হঠাৎই রেগানের গলার আওয়াজ কেমন যেন পাল্টে যায়। রেগানের মধ্যে কোনো এক পুরুষ পিশাচের আত্মা যেন ভর করে আছে এবং এক অদ্ভুত স্বরে ফিসফিস করে বলে, কি ভেবেছিলি ধরে ফেলবি? এই বলে ডাক্তারকে একটা থাপ্পড় মেরে দেয় এবং ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে, এটা বলে এই শরীরটা আমার, এই শরীরের মালিক আমি। সবগুলো ডাক্তার মিলে জোর করে রেগানকে ধরে ইঞ্জেকশন দিয়ে রেগানকে শান্ত করে। ক্রিস তখন মেয়ের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। ক্রিস যখন বাড়ি ফিরে আসে, সে জানতে পারে তার বন্ধু পার্ক হঠাৎ সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। ক্রিস খুব কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে হঠাৎ দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। রেগান সিঁড়ি থেকে এভাবে বিকৃতভাবে উল্টো হয়ে নামছে এবং তার মুখ থেকে রক্তবমি হচ্ছে। সে এক ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য। শেষ পর্যন্ত বাড়িতে একজন সাইকিয়াট্রিস্টকে ডাকা হয়। তিনি রেগানকে সম্মোহিত করে রেগানের ভিতরে থাকা প্রেতাত্মাকে জিজ্ঞেস করে, তুই রেগানের শরীরে কেন ভর করেছিস? তখন রেগান আওয়াজ বদল করে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় এবং সে ডাক্তারকে মারে। তো ডাক্তার আর কিছুই করতে পারে না।
এমন অস্বাভাবিক ঘটনার পর অনেকগুলো ডাক্তার একসঙ্গে ক্রিসের সঙ্গে মিটিং করে। তারা বলে তোমার মেয়ের শরীরে হয়তো কোনো শয়তান ভর করেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় একজন এক্সোরিস্টকে দেখানোর, অর্থাৎ যারা শয়তান পোজেস করা মানুষদেরকে ঠিক করে। অন্যদিকে চার্চের ভয়ঙ্কর ঘটনায় এবং বার্কের মৃত্যুর পর একজন পুলিশ তদন্তকারী নাম কিন্ডারম্যান, সে কার্রাসকে জিজ্ঞেস করে তুমি নিজের কাজের সময় এমন কোনো পেশেন্ট পেয়েছিলে যে কিনা জাদুটোনা করত। আসলে গোয়েন্দা কিন্ডারম্যান ভাবছিল যে এই ঘটনাগুলো হয়তো কোনো জাদুটোনার কাজ। বার্ক মারা যাওয়ার সময় রেগানের ঘরে একা ছিল এবং তাকে কেউ জানলা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু এখানে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো যে বার্কের মৃতদেহটা মাথা পুরো পেছনের দিকে ঘুরেছিল, যেটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্ডারম্যান এ ব্যাপারে ক্রিসের সঙ্গে একটু আলোচনা করে এবং চলে যায়। ঠিক তখনই হঠাৎ ক্রিস রেগানের চিৎকার শুনে দৌড়ে যায়। সে দেখে রেগান এক ভয়ঙ্কর অবস্থায় আছে। সে একটা ক্রস চিহ্ন নিয়ে নিজের যৌনাঙ্গ বা যোনির জায়গায় বারবার করে আঘাত করছিল, আর গলার স্বর বদলে কেমন একটা পুরুষের মতো আওয়াজে সে ঈশ্বরের নামে অশ্লীল কথা বলতে শুরু করে। ক্রিস ভয়ে এগিয়ে গিয়ে রেগানের হাত থেকে ক্রস চিহ্নটা নিতে চায়, কিন্তু তখনই রেগান ভয়ঙ্কর রূপ ধারণ করে, নিজের মাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর বন্দি করে দেয় এবং তার উপর একটা বড় আলমারি ফেলে দেওয়ার চেষ্টা করে। শেষে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ক্রিস সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্রিস ফাদার কার্রাসের সঙ্গে দেখা করে এবং নিজের মেয়ের উপর এক্সোরিজম করার অনুরোধ করে। কার্রাস প্রথমে মানা করে দিলেও শেষ পর্যন্ত রেগানের সঙ্গে একবার দেখা করতে যায়। রেগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তার মধ্যে হিংস্রতা আগের থেকে অনেকটা বেড়ে গেছিল। এতটাই বেড়ে গেছিল যে তাকে বিছানার মধ্যে বেঁধে রাখা হয়েছিল। কার্রাসকে দেখে রেগান কেমন একটা গলায় বলে ওঠে, লুক অ্যাট মি, আই অ্যাম দ্য ডেভিল, অর্থাৎ আমার দিকে তাকাও, আমি শয়তান। আর তুমি জানো কার্রাস, আমাদের সঙ্গে তোমার মায়ের প্রেতাত্মাও থাকে। এবং যখনই কার্রাস তার সামনে যায়, রেগান তার উপর বমি করে দেয়। ফাদার কার্রাস শুরুতেই সন্দেহ করেছিল যে রেগান হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু যখন রেগান তার মায়ের ব্যাপারে বলে তখন সে বুঝে যায় রেগান হয়তো সত্যিই কোনো পিচাস বা প্রেতাত্মার দ্বারা পোজেস হয়ে আছে। পরের দিন কার্রাস সব কিছু প্রমাণ জোগাড় করার জন্য রেগানের সঙ্গে কথাবার্তাগুলো রেকর্ড করে। রেগানের ভাষা কিছুই বোঝা যায় না, কিন্তু পরে কার্রাস যখন রেকর্ডিংটা রিভার্স করে শোনে, অর্থাৎ আমরা যদি কোনো কথা রেকর্ড করি সেই রেকর্ডিংটা সামনে থেকে পেছনের দিকে চলে, কিন্তু কার্রাস যে কথাবার্তাগুলো রেকর্ড করেছিল সেই রেকর্ডিংটা সে পেছন থেকে সামনের দিকে প্লে করে এবং বুঝতে পারে রেগান আসলে ইংরেজি ভাষাতেই কথা বলছিল, কিন্তু উল্টোভাবে কথা বলছিল। এই ঘটনার পর কার্রাস নিশ্চিত হয়ে যায় যে রেগানের শরীরে এক ভয়ঙ্কর শয়তান ভর করেছে, কারণ কোনো বাচ্চা মানুষের মানসিক সমস্যা থাকলেও সে উল্টোভাবে কখনো কথা বলতে পারবে না। আর তাছাড়া রেগানের ভেতরে থাকা শয়তানটা কার্রাসের মায়ের ব্যাপারে কথা বলছিল, যাতে কার্রাস মানসিকভাবে দুর্বল হয়ে যায়। হঠাৎ করে ক্রিস আর কার্রাস দেখে রেগানের পেটের চামড়ার ভেতর থেকে হেল্প মি লেখা উঠে আসছে। এতে বোঝা যায় যে রেগানের আত্মা ভেতর থেকে সাহায্য চাইছে। কার্রাস চার্চের কাছে গিয়ে বলে রেগানের বডি থেকে সেই পিচাস বা প্রেতাত্মাকে তাড়ানোর জন্য এক্সোরিজম করতে হবে। চার্চ থেকে বলা হয় এটা করার জন্য একজন অভিজ্ঞ ফাদার দরকার, তাই তারা বয়স্ক ফাদার, যার নাম ফাদার মেরিন, তাকে বেছে নেয়, যাকে মুভির একদম শুরুতে খননের কাজ করতে দেখা গিয়েছিল। ফাদার মেরিন ক্রিসের বাড়িতে আসে এবং কার্রাস আর ফাদার মেরিন মিলে এক্সোরিজম করার প্রস্তুতি নেয়। ফাদার মেরিন আগে থেকেই সতর্ক করে দেয়, তিনি বলেন ভালো করে শুনে রাখো, শয়তান সবসময় মিথ্যা কথা বলে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে, কারণ এটাই তার স্বভাব।
তুমি কিছুতেই কান দেবে না, কারণ শয়তানের মতো ছলনা আর কেউ করতে পারে না। তারা একসাথে ঘরে ঢুকে দেখে রেগান তাদের পেছনে কেমন যেন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে এবং উল্টোপাল্টা বকছে। মেরিন তার উপর পবিত্র পানি ছিটিয়ে দেয় এবং দুজন ফাদার মিলে পবিত্র বাইবেল পড়তে শুরু করে। আর ঠিক তখনই বিছানাটা কাঁপতে কাঁপতে হাওয়ায় ভাসতে থাকে। রেগান সবুজ রঙের বমি করতে থাকে। রেগানের ভেতরে থাকা শয়তানটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড করতে থাকে। শুধু তাই নয়, রেগানের মাথা পুরোপুরি ঘুরে যায় এবং সে কেমন যেন একটা ঠান্ডা গলায় বলে, কার্রাস, তুমি জানো তোমার মা কখনো তোমাকে ক্ষমা করবে না। এটা শুনে কার্রাস ভয় পেয়ে যায়। রেগান নিচ থেকে হাওয়াতে ভাসতে শুরু করে এবং কিছুক্ষণ পর তাকে শান্ত করা হয়। কার্রাস তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু হঠাৎ দেখা যায় রেগান নিজের হাত ছাড়িয়ে চিৎকার করছে এবং তার পেছনে ওই বাজুজুর মূর্তির ছায়া দেখা যায়, যে শয়তানটাকে মুভির প্রথমে দেখানো হয়েছিল। দুজন অবাক হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম করার জন্য সেই ঘর থেকে বেরিয়ে আসে তারা। কার্রাস আবারও একাই ঘরে ঢোকে এবং রেগানের জায়গায় নিজের মাকে সে কল্পনা করতে থাকে। রেগান তার মায়ের আওয়াজে কার্রাসকে দুর্বল করার ক্রমাগত চেষ্টা করতে থাকে। তখনই ফাদার মেরিন তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কারণ ফাদার মেরিন খুব ভালো করেই বুঝতে পারছিল যে সেই প্রেতাত্মাটা কার্রাসকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে এবং দুর্বল মানসিকতা নিয়ে এক্সোসোরিজম করা সম্ভব নয়। ফাদার মেরিন একাই এক্সোসোরিজম করতে শুরু করে। কার্রাস যখন সেই ঘরে ফিরে আসে তখন সে দেখে ফাদার মেরিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিছু তো একটা ভয়ঙ্কর দেখেছিল সে, কিছু তো একটা এমন দেখেছে যে সেটা সে কল্পনাও করতে পারেনি এবং যার জন্য হার্ট অ্যাটাক করেছে। কার্রাস প্রচণ্ড রেগে যায় এবং নিজের প্রতি আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে সরাসরি রেগানের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করে আর বলে, তোর দম থাকে তো আয়, আমার মধ্যে চলে আয়, দেখি তুই কত বড় শয়তান। হঠাৎ করেই রেগানকে দেখা যায় তার গলা থেকে সেই পবিত্র লকেটটা পড়ে যায় এবং তার শরীর থেকে সেই শয়তান বেরিয়ে এসে সত্যি সত্যি কার্রাসের শরীরে ঢুকে যায়। সেই মুহূর্তে কার্রাস নিজের আত্মনিয়ন্ত্রণে ফিরে আসে এবং বুঝতে পারে সে যদি এখন কিছু না করে তাহলে শয়তানটা তার আরও অনেক বেশি ক্ষতি করে ফেলবে। সে তখন নিজে নিজেই জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে যায় যাতে শয়তান তার শরীর থেকে বেরিয়ে যেতে পারে। নিচে সিঁড়ি থেকে পড়ে তার মাথা ফেটে যায় এবং ধীরে ধীরে সে মারা যায়। এরপর দেখা যায় রেগানের শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। ধীরে ধীরে সে আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে কিছুই জানে না যে এই কয়েকদিনে তার সঙ্গে কি কি ঘটেছিল। পরের দিন ক্রিস নিজের মেয়ে রেগানকে নিয়ে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ তার মেয়ের উপর দিয়ে অনেক প্রেশার গেছে এতদিন ধরে। সে ঘর থেকে ফাদার কার্রাসের পবিত্র লকেটটা খুঁজে পায়, নিজের কাছে রেখে দেয়। রেগান তার মা ক্রিসের সঙ্গে সেই বাড়ি থেকে চলে যায় আর ফাদার ডায়ের সেই সিঁড়িগুলোর দিকে তাকিয়ে থাকে যেখানে কার্রাস পড়ে মারা গেছিল এবং তারপর তিনিও সেখান থেকে চলে যান। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটাকে অভিশপ্ত হরর সিনেমার লিস্টে রাখা হয়। এই মুভিটাতে দেখানো হয় যে উইজা বোর্ডের মাধ্যমে শয়তান এসে মেয়েটিকে পোজেস করে। এটা দেখার পর বহু দর্শক যাদের কাছে উইজা বোর্ড ছিল তারা সেটাকে ভেঙে ফেলে এবং অনেকেই বোর্ডটি জ্বালিয়ে দেয়। মুভিতে একদম শুরুতে রেগানকে বলতে শোনা গেছিল যে সে ক্যাপ্টেন হুডির সঙ্গে নাকি উইজা বোর্ড নিয়ে খেলতো। কে ছিল এই ক্যাপ্টেন হুডি? আসলে ক্যাপ্টেন হুডি নামের কোনো আত্মাই ছিল না, পাজুজু ডিমনই ছিল ক্যাপ্টেন হুডি। তো শয়তান ছলনা করে সেই মেয়েটাকে এমনভাবে ভুলিয়েছিল শয়তানের ভালো রূপটা সে দেখতে পেত।
রেগানের সঙ্গে সে খেলা করত, রেগানকে ভুলিয়ে ভালিয়ে রেখেছিল যাতে ঠিক সময় রেগানের শরীরটাকে সে ব্যবহার করতে পারে, এবং পাজুজু শয়তান সেটা করতেও পেরেছিল। সে অনেকের আওয়াজে কথা বলতে পারত এবং ভাষাও বলতে পারত, যাতে মানুষগুলোকে ভুল বোঝানো যায়। যেমন মুভিতে সে কার্রাসের মায়ের রূপ নিয়েছিল বারবার। এবার কিছু অবিশ্বাস্য সত্য কথা বলতে চলেছি মুভিটা সম্বন্ধে। মুভিটা যখন শুটিং করা হয়েছিল কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেগুলো নজর আন্দাজ করা যায় না এবং যেগুলো পরবর্তীকালে অভিশাপ রূপে চিহ্নিত করা হয়। মুভির শুটিং চলাকালীন অনেকে মারা যায়। এই মুভিটা অনেক রহস্যের সাথে রিলিজ হয়। সিনেমা হলে যারা দেখতে গেছিল তাদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিল এবং প্রচুর মানুষ বমি করে ফেলেছিল, এবং 2-3 জন এই সিনেমা দেখার সময় মৃত্যুবরণও করেছিল। তাদের হার্ট অ্যাটাক হয়েছিল। এখন অনেকের হয়তো মনে হতে পারে যে মুভিটাতে এমনই বা ভয়ের কি আছে, কিন্তু আমি যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলো প্রত্যেকটাই সত্য, আর আমি শুধুমাত্র মুভিটা এক্সপ্লেইন করেছি। আপনারা কেউ হলে বসে মুভিটা দেখছেন না। সিনেমা হলে বসে মুভিটা দেখা আর মুভির এক্সপ্লেইন দেখা দুইটা দুই রকম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।